Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. ঈদের ছুটিতে আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম ঈদ করার জন্য। সো আমার কোয়ার্টারে যত সব আন্টিরা আছে সবাই হচ্ছে আমাকে বিদায় জানানোর জন্য আমার সাথে সাথেই যাচ্ছিল। এদিকে ওয়াফিয়া তো খুবই এক্সাইটেড দাদু বাড়িতে যাওয়ার জন্য। এদিকে বাসা যাওয়ার পরপরই দেখছিলাম সাদিয়া অনেক অনেক অসুস্থ, এত অসুস্থ যে অবস্থা খুবই খারাপ। সো ওর যেহেতু অনেক দিন যাবত জ্বর, তো আমরা সবগুলো টেস্টই করিয়েছিলাম। তো আজকে হচ্ছে ওর টেস্টের মেন রিপোর্টটা দেওয়ার কথা, তাই আমি আর সাদিয়া টেস্টের রিপোর্ট আনার জন্য ঠিক দুপুরের দিকে বের হয়ে গিয়েছিলাম হসপিটালে যাওয়ার জন্য। আর এই দিকে এত পরিমাণ রোদ ছিল, অবস্থা খুবই খারাপ ছিল। আর সাদিয়া যেহেতু অনেক বেশি অসুস্থ, ওর অবস্থা আরও বেশি শোচনীয় ছিল। তারপরও বেচারি এত বেশি মেন্টালি স্ট্রং ছিল, তারপরেও হচ্ছে এত কষ্ট করে যাচ্ছিল। তারপরে ফাইনালি হচ্ছে আমরা হসপিটালে চলে আসি। তো ওর রিপোর্টটা হচ্ছে আমরা এখন নিব। আর রিপোর্টটা নেওয়ার সময় আমার বারবার খালি মনে হচ্ছিল, আল্লাহকে বলছিলাম যেন রিপোর্টে যেন খারাপ কিছুই না আসে। বেচারি এত অসুস্থ দেখেও খুবই খারাপ লাগছে, আর বারবার বলছিলাম রিপোর্টটা যাতে পজিটিভ আসে, পজিটিভ কিছু আসে। সো যেহেতু কালকে ঈদ, তো এই সময় যদি নেগেটিভ কিছু আসে তাহলে তো বেচারির ঈদটাও মাটি হবে। আর সাথে আমরা সবাই জানি ফ্যামিলি পার্সনের মধ্যে একজন যদি সিক থাকে তাহলে ওই পরিবারের মানসিক অবস্থাটা কেমন থাকে। সো ফাইনালি হচ্ছে আমি রিপোর্টটা হাতে পেয়েছিলাম। তো আমি খুলে দেখছিলাম যে রিপোর্টটাতে আসলে কি এসেছে, যদিও আমি আসলে তেমন কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে হচ্ছে বোঝার চেষ্টা করছিলাম। তারপরে ফাইনালি হচ্ছে আমাদের আরেকটা রিপোর্ট বাকি আছে, এক্স-রে। তো ওইটার জন্য হচ্ছে আমরা উপরে চলে আসলাম। তো অনেকক্ষণ ধরে বসে আছি রিপোর্টটার জন্য। ঈদের ছুটির জন্য সবাই বাড়ি গিয়েছে, তাই পুরো হসপিটালটাই কিন্তু একদমই ফাঁকা। জাস্ট কয়েকজন নার্স, ডক্টর আর পেশেন্ট ছাড়া তেমন কেউই ছিল না হসপিটালের মধ্যে। তো ডক্টর দেখানোর পর একদমই নেগেটিভ এসেছে রেজাল্টটা, আর আমি তো খুবই হতাশ হয়ে গেলাম রেজাল্টটা দেখার পর। ওর টাইফয়েড ধরা পড়েছে। সো আমি একদমই বুঝে উঠতে পারছিলাম না যে ওকে বাসায় রেখে ট্রিটমেন্ট করব নাকি হসপিটালাইজড করব, যেহেতু ঈদের ছুটিতে সবগুলো ফার্মেসি এখন এই মুহূর্তে বন্ধ আছে। তো এই মুহূর্তে আসলে কি করব না করব কোনোভাবেই ডিসিশন নিতে পারছিলাম না। তো ফাইনালি আমরা বাসার সবাই কথা বলে ডিসিশন নিলাম যে ওকে হসপিটালাইজড করব ভালো ট্রিটমেন্টের জন্য। তো আমার সাথে আসলে কেউই ছিল না, তো আমি একাই সবগুলো ফর্মালিটি কমপ্লিট করে ফাইনালি ওকে হচ্ছে হসপিটালাইজড করছিলাম। এইদিকে সাদিয়ার পাশাপাশি রাহাতেরও প্রচণ্ড পরিমাণে জ্বর, তাই সাদিয়ার কাছে আম্মুকে দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে ঘরের জন্য রান্না বান্না করলাম। তো রাহাত কিছুই খেতে পারছিল না জ্বরের কারণে, বেচারা একদম দুর্বল হয়ে পড়েছে। তাই আজকে ওর জন্য হচ্ছে আমি এই স্যুপটা রেডি করব, কারণ জ্বরের মধ্যে আসলে এই স্যুপ খেলে শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায়। তাই ভাবলাম যে ও যেহেতু অন্য কোনো খাবার খেতে পারছে না জ্বরের জন্য, তাই ওর জন্য আজকে আমি স্যুপটা রেডি করে দেই। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে এবারে ঈদটা আমাদের এত বেশি খারাপ যাবে। পরিবারের সবাই এক এক করে অসুস্থ হয়ে পড়ছিল, আর এত বেশি খারাপ লাগছিল। কিসের ঈদ, সবাই সবাইকে নিয়ে টানাটানি করছিল অসুস্থতার কারণে। মানে খুব খারাপ লাগছিল, মনের মধ্যে কোনো আনন্দ নেই। এবারে ঈদটা যে এতটাই খারাপ কাটবে, মানে আমাদের একদমই কল্পনার বাহিরে ছিল সব কিছু। আমি জাস্ট ঈদের আনন্দের কথা বাদ দিয়ে এটাই আল্লাহর কাছে দোয়া করছিলাম বারবার, যেন আল্লাহ আমার পরিবারটাকে সুস্থ করে তোলে। পরিবার সুস্থ থাকা কিন্তু ঈদের আনন্দের চেয়ে অনেক অনেক বেশি। সো পরিবার সুস্থ মানেই হচ্ছে আমরাও সুস্থ মানসিকভাবে। সো কথা বলতে বলতে এইদিকে আমার স্যুপটাও রেডি হয়ে গেছে। তো এইটা এখন হচ্ছে আমি রাহাতের কাছে নিয়ে যাব। আমার জামার অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত ও সুস্থ হয়ে উঠে। দেখতেই পাচ্ছেন বেচারা জ্বরে একদম কাবু হয়ে গেছে, কোনো কিছুই খেতে পারছিল না, মুখে একদমই রুচি নাই, আর শরীরও খুব ক্লান্ত হয়ে পড়েছে। সো এইদিকে রাহাত স্যুপটা ফিনিশ করতে না করতেই হসপিটাল থেকে আবার ফোন চলে আসে যে সাদিয়ার সাথে আম্মু থাকতে থাকতে আম্মু অনেক বেশি জ্বরে আক্রান্ত হয়ে গেছে, আম্মুর অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে, তার জ্বর 104 ডিগ্রি পর্যন্ত। তারপরে আর কি করব, একদম তাড়াহুড়া করে আমি চলে আসলাম হসপিটালে। তারপর আম্মুকে বাসায় পাঠিয়ে দিলাম।
সো ফ্যামিলির মধ্যে শুধু আমিই সুস্থ ছিলাম আর বাকি সবাই জ্বরে আক্রান্ত ছিল। আমি একা কাকে রেখে কাকে দেখব কোনোভাবেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। সো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করছিলাম আসলে আমি কি করব। আল্লাহ আমার পরিবারটাকে দ্রুত করে সুস্থ করে দাও। আর এরকম পরিবারের মধ্যে অসুস্থতা একদমই ভালো লাগছিল না। তো আর হসপিটালের মধ্যে শুয়ে বসেও একদমই সময় যেন কাটছিল না, ঘড়ির কাঁটা যেন একদমই থেমে রয়েছে। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সো টাইম পাস করার জন্য ননদ ভাবি মিলে মিলে লুডো খেলি, এটা সেটা খেয়ে সময় পাস করি। তো এর 2 দিন পরে ঠিক ও খানিকটা সুস্থ হয়ে পড়ে। তো হসপিটালে থাকতে থাকতে বেচারিও একদম ক্লান্ত হয়ে গেছে। তো আমাদের হসপিটালের নিচেই একটা রেস্টুরেন্ট ছিল। সো হসপিটালে পরে থাকা ড্রেস পরেই হচ্ছে আমরা স্যান্ডেল ট্যান্ডেল পায়ে দিয়ে চলে আসি রেস্টুরেন্টের মধ্যে। মনে হচ্ছিল এটা ফার্স্ট টাইম যে এইভাবে এই ড্রেস আপে হচ্ছে রেস্টুরেন্টে আসছিলাম। তো সাদিয়া কোনোভাবেই হচ্ছে ফেস দেখাতে চাচ্ছিল না। সো যেহেতু এটা ঈদের পর দিন ছিল, তো রেস্টুরেন্টে একদমই কেউ ছিল না, রেস্টুরেন্টটা পুরাটাই ফাঁকা ছিল। সো আমরা জাস্ট একটা রেড সস পাস্তা আর হচ্ছে একটা সেট মেনু অর্ডার করেছিলাম। এই তো সাদিয়া খানিকটা সুস্থ হয়ে উঠেছে। এইদিকে হসপিটালে থাকতে থাকতে আমরা সবার সাথে এত বেশি ভালো একটা বন্ডিং তৈরি করে ফেলেছিলাম। এই ছোট্ট কিউট বাবুটা সেদিনই প্রথম জন্মগ্রহণ করেছিল। আমরা মনে হচ্ছিল হসপিটালের মধ্যে একদম বাসা বাড়ি বানিয়ে ফেলেছিলাম। খানিকটা ভালো সময় কেটেছিল হসপিটালের মধ্যে। যাই হোক, সাদিয়া আলহামদুলিল্লাহ আপনাদের অনেক দোয়াতে ও সুস্থ হয়ে উঠেছে। ফাইনালি ওকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। সো এদিকে হসপিটাল থেকে বাসায় আসার পর সবাই হচ্ছে ওকে দেখতে আসে। তো অনেক দিন পরে হচ্ছে পরিবারের মধ্যে এরকম হাসি খুশি একটা পরিবেশ, বেশ ভালোই লাগছিল সবাই একসাথে। এই যেন একটা আনন্দঘন মুহূর্ত ছিল। সো পরিবারের এই আনন্দটাকে আরও বেশি ভাগাভাগি করার জন্য রাহাত আমাদের সবার জন্য হচ্ছে পিৎজা বার্গ থেকে পিৎজা অর্ডার করেছিল। আর সো অলরেডি ইউটিউব, ফেসবুকে সব জায়গাতে হচ্ছে ঈদ ব্লগ আপলোড হয়ে গেছে সবার। আর এইটা ছিল আমার ঈদ ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।